ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের জন্য চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিগত ক্লাসটি তোমরা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছো, এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাস শুরু করার আগে আবারও আমার পরিচয় দিচ্ছি। আমি পঙ্কজ কান্তি গুপ, সহকারী শিক্ষক, পুটিজুরি এসসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের চমৎকার একটি বিষয় তোমাদের সামনে হাজির করছি। তার আগে আমরা একটু বোর্ডে যাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা প্রাথমিক বিদ্যালয়ে তোমরা কিন্তু ব্যাকরণ পড়েছ। তো পৃথিবীর যত ব্যাকরণ আছে, ব্যাকরণকে মূলত 4 ভাগে হয়ে থাকে। আমি এগুলো একটু লিখে ফেলছি। থাকে বলা হয়, একটিকে বলা হয় ধ্বনিতত্ত্ব, আরেকটিকে বলা হয় শব্দতত্ত্ব, বা তার আরেকটি নাম আছে রূপতত্ত্ব, আরেকটি আছে, এটিকে বলবো আমরা বাক্যতত্ত্ব, আর আরেকটি আছে অর্থ তত্ত্ব। আমরা কি বলছিলাম? প্রত্যেকটি ব্যাকরণের এই 4টি আলোচ্য বিষয় থাকে। আজকে আমরা এই 4টি বিষয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হবে রূপতত্ত্ব, রূপতত্ত্ব। তোমাদের পাঠ্য বইয়ে এভাবেই লেখা আছে। আমরা এখন বাকি বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনায় যাব না, তবে তোমরা একটু জেনে রাখা ভালো যে এই অংশটুকু থাকে। এখন আসো, আমরা প্রথমেই তো জানা দরকার তাহলে রূপতত্ত্ব কি বা শব্দতত্ত্বই বা কাকে বলে। আমরা একটু যদি লিখে দিই, তোমরা একটু লিখে ফেলো। এক বা একাধিক ধ্বনির, আমরা যদি রূপতত্ত্বের সংজ্ঞাটা লিখে দিই, এক বা একাধিক, আমরা কি বলছিলাম? এক বা একাধিক ধ্বনির অর্থবোধক, ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি হয়? শব্দ তৈরি হয়। প্রত্যেকটি শব্দ তৈরি করার মধ্যে কিন্তু দেখবে যে ধ্বনিগুলোর মিশ্রণ আছে। আমরা বিগত ক্লাসে দেখিয়েছিলাম, যেমন আমরা যদি বলি মা, মর সাথে আ যুক্ত হয়েছে, এগুলো ধ্বনি যুক্ত হয়। আচ্ছা, তাহলে শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় কি? বলা হয় রূপ। আমরা কি বলছি এটা মনে রাখবে, শব্দের যে ছোট অংশ, ক্ষুদ্রাংশকে রূপ বলা হয়। রূপ গঠন করে শব্দ। এই যে বিভিন্ন রূপ কি করে? গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে কি বলা হয়? রূপতত্ত্ব বলা হয়। এই জন্য তাহলে বিষয়টা বুঝতে পেরেছ, শব্দ তত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। এখন আমরা তো জানলাম যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কি। এখন কথা হলো যে ব্যাকরণের এই অংশে কি হয়। এখানে কিন্তু শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের যে সম্পর্কের আলোচনা হয়। তাহলে আমরা রূপতত্ত্বে কি হয়? শব্দের গঠন এবং একটি শব্দের সাথে
আরেকটি শব্দের যে সম্পর্ক, এগুলোর আলোচনা হয়। এখন আসো, তাহলে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে শব্দ কি? হ্যাঁ, জাগতেই পারে। তাহলে আমরা এখন শব্দ কি, শব্দ কি এটি আমরা এখন জানব। যদিও তোমরা অনেকেই জানো, যে ইতিমধ্যেই জানো তোমরা শব্দ কি, ধ্বনি কি, এগুলো তোমরা জানো। তারপর আমি একটু যদি বলি যে দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। যেমন একটি উদাহরণ আমরা দিতে পারি, যেমন আমরা আগেই বলছিলাম যে মর সাথে কি যুক্ত হয়? মর সাথে যদি আ যুক্ত হয় তখন হয়ে যায় মা, হয় না? ম আর আ যুক্ত হয়ে কি হয়ে যায়? মা হয়। আবার অনেক সময় অন্যরকম ঘটনাও ঘটে, যেমন কখনো কখনো একটি মাত্র ধ্বনি দিয়েও কিন্তু শব্দ তৈরি হতে পারে। তোমরা যেমন ধরো ই, আ, তারপরে আমরা ওহ। আমরা অনেক সময় কি বলি, আনন্দ, বিস্ময়, তারপরে ধরো কষ্ট পেলে উহ, আহ, ওই, এই ধরনের কিছু ধ্বনি উচ্চারণ করি, এবং এগুলো দ্বারা কি হয়, এগুলো এক একটাই কিন্তু শব্দ হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়। তবে একটা জিনিস মনে রাখবে যে একটি ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে, এবং তবে এটি অবশ্যই হবে স্বরধ্বনি। স্বরধ্বনি ছাড়া কিন্তু তোমার শব্দ তৈরি হতে পারে না। আচ্ছা, কোনো একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না। তাহলে আমরা কি জানলাম? যে শব্দ তৈরি হতে পারে কখনো, কিন্তু সেটি হতে হবে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি দিয়ে শব্দ তৈরি করা যায় না। তাহলে আমরা জানলাম শব্দটা কি। তো শব্দের সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝতে পারছো। দুই বা তার চেয়ে অধিক হতে পারে ধ্বনি মিলিত হয়ে, যদি আবার অর্থও প্রকাশ করতে হবে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসো শব্দের গঠন। আমরা শব্দের গঠন যদি দেখি, তাহলে এখন আমরা দেখব শব্দের গঠন। আচ্ছা, শব্দের গঠন, শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে। শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে। এগুলোকে বলে কি বলে? প্রত্যয় বলে, আর কি বলে? বিভক্তি বলে, আর কি বলে? প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, আর এবং আরেকটি হলো সমাস। অর্থাৎ এই চারটির মাধ্যমে আমরা শব্দের বিভিন্ন শব্দ গঠন হয়। এখন আমরা দেখব, প্রথমেই এগুলো নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রত্যয়, বিভক্তি, উপসর্গ এবং সমাস। এখন তোমাদের কাছে হয়তো একটু বিষয়টা কঠিন মনে হতে পারে যে স্যার তাহলে প্রত্যয় কি, বিভক্তি কি, সমাস কি? হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে একটু কঠিন মনেই হতে পারে, কিন্তু এখন আমি তোমাদের যে জিনিসটি দেখাবো খুব সহজে তোমরা বুঝতে পারবে। প্রত্যয় এবং ও বিভক্তির পার্থক্যটা আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। আসো আমরা দুটি বাক্য লিখি। তোমার হাত ফুল আছে। আরেকটি লিখলাম, তুমি
তুমি না দিয়ে আমি দিই, বারবার তুমি ভালো লাগবে না। আমি হাত পালি। আচ্ছা, তোমার হাত ফুল আছে, আমি হাত পালি। কিছু বোঝা গেল? হ্যাঁ, একটি জিনিস বোঝা গেল যে স্যার আপনি ভুল লিখেছেন। হ্যাঁ, অবশ্যই আমি ভুল লিখেছি, যাতে তোমরা ভুল থেকে শিখতে পারো। দেখো, তোমার হাত ফুল আছে, এই কথাটির দ্বারা বাক্যের অর্থের মনের ভাব প্রকাশ করতে পারিনি আমি। যদি আমি এখানে এভাবে লিখি, হাতের সাথে যদি একটি এ যুক্ত দিলে যদি হয়ে যায় হাতে, অর্থাৎ আমি যদি এভাবে লিখি, বোঝা গেল? তোমার হাতে ফুল আছে, তাহলে কি মনের ভাব প্রকাশ করা গেল না? গেল। আচ্ছা, আর এখানে যদি আমি হাত না দিয়ে যদি বলি আমি হাতি পালি, অর্থাৎ হাত সাথে যদি আমি ই যুক্ত করে দিই, তাহলে হয়ে যায় কি হাতি। খুব মনোযোগের সাথে একটু লক্ষ্য করলে বিষয়টি স্পষ্ট হবে। অবশ্যই আমি এখন তোমাদের শতভাগ মনোযোগ প্রত্যাশা করছি। তোমার হাতে ফুল আছে, এখানে হাতের সাথে আমি কি যুক্ত করেছি? এ যুক্ত করেছি। দেখো তো, হাতের সাথে এ যুক্ত করে কি হয়ে গেল? হাতে। হাত এবং তে এ যুক্ত করে হাতে হয়ে গেল। অর্থের কিন্তু পরিবর্তন ঘটেনি। হাত হাতে কি হলো? অর্থের পরিবর্তন কিন্তু হয়নি। অর্থের পরিবর্তন হয় না। যদি অর্থের পরিবর্তন হয় না, তাহলে এটিকে বলবো আমরা বিভক্তি। এই যে, তাহলে এই একারটা এটা কি? এটা হলো বিভক্তি। আর এখানে দেখো, একই হাত তার সাথে ই যুক্ত হওয়ার ফলে হয়ে গেল হাতি। এখানে ই যুক্ত করে হয়ে গেল হাতি, অর্থেরও কিন্তু পরিবর্তন ঘটে গেল। হাত একটা জিনিস, আর হাতি কিন্তু আরেকটি পশুর নাম। তাহলে এখানে কি হলো? অর্থের পরিবর্তন হয় যদি, তাহলে এটাকে বলবো আমরা প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্য হলো, যদি এখন আমরা যাব প্রত্যয়ের সংজ্ঞায় যাব, বিভক্তির সংজ্ঞায় যাব, অনেকগুলো উদাহরণ দেব। তার আগে একটি জিনিস শুধু এই জায়গাটা তোমরা একটু খাতায় লিখে রাখো। তাহলে হবে কি, পরবর্তীতে যখন আমরা প্রত্যয় এবং বিভক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসেই, তখন কিন্তু তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। আমরা একটু মুছে ফেলি। এখন আমরা চলে যাব প্রত্যয় কি এবং বিভক্তি কি। প্রথমে আমরা আলোচনা করব প্রত্যয় নিয়ে। আমরা যদি প্রত্যয়ে যাই, প্রত্যয়ের সংজ্ঞায় বলা আছে, প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। প্রত্যয় কি? সেই সব ভাষিক উপাদান যেগুলোর কি হয়? যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। তাহলে কি হয়? এগুলো শব্দের পরে বসে। এগুলো কি হয়? শব্দের পরে বসে। আচ্ছা, আমরা একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
একটা হলো কৃৎ প্রত্যয়, আরেকটি হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয়টা কি? কৃৎ প্রত্যয় হলো ক্রিয়ামূলের শেষে বসে। ভয়ের কিছু নেই, আমি বুঝাচ্ছি। ক্রিয়ামূলের শেষে বসে। আর তদ্ধিত প্রত্যয় কি হয়? শব্দের পরে বসে, পরে বসে। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। আমি একটু লিখে ফেলি, তারপর তোমাদের বোঝাচ্ছি। খেল যুগ আ, তাহলে কি হলো? খেলা। আবার যদি আমরা বলি যে সমাজ যুগ ইক, সামাজিক। ওকে, তোমরা কোনো ভয় নেই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে এখন বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমরা যত শব্দ আছে সবগুলো শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি কি হলো ক্রিয়াপদ, আরেকটি বাকি সব। এখন ক্রিয়াপদ কি? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে শব্দ দ্বারা যারা কাজ করা বোঝায় তাকে আমরা বলবো ক্রিয়াপদ। আচ্ছা, কাজ করা বোঝায় খেলা। খেলাতে কি কাজ করা বোঝায়? নিশ্চিত। আচ্ছা, আমরা যদি বলি পড়া, কাজ করা বোঝায়। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা কি বললাম? দুই ধরনের শব্দ আমরা ভাগ করে ফেলবো, একটা ক্রিয়াপদ আর বাকিগুলো যা আছে সবগুলো নামপদ। আচ্ছা, তাহলে ক্রিয়াপদকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, যেমন খেলা শব্দটিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, খেল যুগ আ, এই যে খেল, এটা হলো মূল শব্দ, ক্রিয়ামূল। এটাকে বলা হয় ক্রিয়ামূল, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশ। এটাকে বড় ক্লাসে তোমরা পাবে, ধাতু বলে, ক্রিয়ামূল বলে, এগুলো আমরা পরে আলোচনা করবো। আপাতত একটু জেনে রাখো, এটাকে আমরা বলবো কি? ক্রিয়াপদকে যদি আমরা ভাগ করি তাহলে ক্রিয়াপদের যে মূল অংশটা তাকে বলবো আমরা ক্রিয়ামূল। আর ক্রিয়ামূলের সাথে যেটি যুক্ত হলো, যে শব্দাংশ যুক্ত হলো, এটি হলো কৃৎ প্রত্যয়। ওকে, আচ্ছা, তাহলে অনুরূপভাবে এই যে দেখো সামাজিক শব্দটাকে আমরা ভাঙলাম, তাহলে এখানেও কিন্তু দুটি অংশ পেলাম আমরা। একটি হলো মূল অংশ, এটি হলো মূল অংশ, এটিকে বলে আমরা বড় ক্লাসে পড়ব, এটি তোমাদের আপাতত জানার দরকার নেই। প্রাতিপদিক এগুলো আমরা পরে জানবো। আর তারপরে জেনে রাখো, যদি নাম শব্দের মূল অংশকে আমরা বলবো প্রাতিপদিক। আর এই যে অংশটা আমাদের মূলত কিন্তু আজকে এই অংশগুলো নিয়ে আলোচনা, এই যে ইক, এটিকে বলবো আমরা তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা কি জানলাম? ক্রিয়াপদের যে মূল অংশের সাথে অতিরিক্ত যে শব্দাংশ যুক্ত হয় এটিকে কৃৎ প্রত্যয় বলে। আর অন্যান্য শব্দ যেগুলো নাম পদ বলি আমরা, তাকে ভাগ করলে যে মূল অংশের সাথে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় তাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে বুঝা গেল? ওকে, এখন আমরা যাব অনেকগুলো উদাহরণ তোমাদের পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠায়, তোমাদের পাঠ্য বইটার 40 পৃষ্ঠায় যদি তোমরা যাও তাহলে দেখবে, আমি একটু তোমাদের দেখাচ্ছি। এই যে তোমাদের পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠায় দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ক্রিয়ামূল, শব্দমূল এবং প্রত্যয় এবং গঠিত শব্দ। এগুলো তোমরা একটু পড়লে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। এবার আসো আমরা বিভক্তিতে যাব। তাহলে বিভক্তি কি? আমরা আগেই বলেছিলাম, একটা শুরুর দিকে প্রত্যয় এবং বিভক্তি বোঝাতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বিভক্তি হলো প্রত্যয়ের মতোই একটি বিষয়। এটিও প্রত্যয়ের মতো বিভক্তির স্বাধীন কোনো ব্যবহার নেই। এটিও কি হয়? ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। আমরা একটু লিখে ফেলি বোধহয়, তাহলে তোমাদের সুবিধা হবে।
আমরা বিভক্তির সংজ্ঞা যদি লিখি, বিভক্তিও একেবারেই প্রত্যয়ের মতো। তাহলে আমরা বলবো প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই। এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। তাহলে বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে খুব একটা তফাৎ নেই, অনেকটা সহোদর ভাইয়ের মতো। তারাও প্রত্যয় পরে বসে, বিভক্তিও শব্দের বা ক্রিয়ামূলের পরে বসে। তো তফাৎটা কি? তফাৎটা একটাই, এই যে আগে বলছিলাম যে ক্রিয়ামূলের পরে বসলেও তাদের কি হয়, অর্থের পরিবর্তন হয় না খুব একটা। আচ্ছা, আমরা বিভক্তিকেও প্রত্যয়ের মতো একটু ভাগ করে বোঝানোর চেষ্টা করছি। বিভক্তি দুই ধরনের, একটিকে বলা হয় ক্রিয়া বিভক্তি, আর আরেকটিকে বলা হয় শব্দ বিভক্তি। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে আমরা, যেমন খেল যোগ ই খেলি। আগেও খেলা দিয়ে দিয়েছিলাম না, এখন আরেকটা দিই, পর যোগ ইল। তাহলে কি হয়, পড়িল। সরি, এটি আবার একটু পরিবর্তিত হয়ে পড়লো বলা যায়। আচ্ছা, আর এদিকে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন বাড়ি যুক্তে বাড়িতে, মামা যোগ র মামার। আমরা পূর্বে একটা কথা বলেছিলাম, এখন দেখো ক্রিয়ামূলের পরে এই যে আমরা এখানে কি পেলাম, এই যে ই, এখানে পেলাম ইল, এগুলো হলো ক্রিয়া বিভক্তি, কারণ ক্রিয়ামূলের পরে তারা বসেছে। আর এখানে শব্দমূলের পরে বসেছে কি, তে র। আচ্ছা, তাহলে কি হলো, এটা হলো ক্রিয়া বিভক্তি, এটা হলো শব্দ বিভক্তি। মনে আছে তোমাদের যে আমরা বলছিলাম কি, যে যদি অর্থের পরিবর্তন না ঘটে, দেখো তো এখানে খেল খেলি, পর মূল ক্রিয়া বিভক্তি ধাতু, আর তার সাথে পড়িল পড়লো, মামা র মামার, অর্থের কিন্তু পরিবর্তন ঘটেনি। যেমন আমরা আগে বলেছিলাম না, হাত থেকে হাতি হয়ে গিয়েছিল। বিভক্তি আরেকটা হলো শব্দ বিভক্তি। ওকে, তো আমরা বিভক্তি আর বাড়াচ্ছি না। তারপরে আমাদের পরের যে বিষয়টি, সেটি হলো উপসর্গ। উপসর্গটা আমরা কি দেখলাম এতক্ষণ, প্রত্যয় এবং বিভক্তি কি করে, কোনো একটা শব্দের সাথে শেষে যুক্ত হয়ে নতুন কোনো অর্থের পরিবর্তন ঘটায় বা তার শ্রীবৃদ্ধি ঘটায়, এরকম। কিন্তু উপসর্গটা কিন্তু তারা কি করে, মানে পরে বসে না, তারা কি করে, শব্দ বা ধাতুর পূর্বে। উপসর্গটা কি করে, শব্দ উপসর্গ, তারা কি করে, শব্দ বা ধাতু মানে ক্রিয়াপদের যে মূল অংশ তাকে বলে ধাতু, শব্দ বা ধাতুর পূর্বে কিছু অব্যয় জাতীয় শব্দাংশ
শব্দাংশ বসে, এগুলোই হলো উপসর্গ। উপসর্গ তো তারা কি করে, পরে বসে কি করে, অর্থের পরিবর্তন ঘটায়, সম্প্রসারণ বা সংকুচন ঘটিয়ে থাকে। এখন আমরা একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরো হার, হারের সাথে যদি আমি প্রযুক্ত করি তাহলে কি হয়ে যায়, প্রহার। দেখো হার, আবার আরেকবার আমি হার লিখলাম, তার আগে যদি আমি আরেকটি বি দিয়ে দিই তাহলে হয়ে যায় বিহার। আবার আমি হার লিখলাম, যদি আমি এখানে উপ দিয়ে দিই তাহলে হয়ে যায় উপহার। নতুন কোন শব্দের তারা সম্প্রসারিত করেছে, অর্থ নতুন নতুন শব্দ তৈরি করেছে, এগুলোর মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। তাহলে উপসর্গটা বুঝতে পেরেছ? উপসর্গ হলো শব্দ বা ধাতু পূর্বে কিছু অব্যয় জাতীয় শব্দাংশ, এই যে অব্যয় জাতীয় শব্দাংশ এগুলোকে বলা হয় উপসর্গ। তোমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে, বড় ক্লাসে উঠলে তোমরা উপসর্গের একটা বড় পার্ট আছে, তোমরা জানতে পারবে। তার আগে আমি তোমাদেরকে একটু লিঙ্ক ধরিয়ে দিতে চাই। তা হলো উপসর্গকে আবার, এটি কিন্তু পরবর্তী ক্লাসের আলোচনা, এখন যেটি দিচ্ছি এরপরে তোমাদের একটু জানার জন্য বলছি। উপসর্গকে আমরা 3 ধরনের উপসর্গ পাওয়া যায়। একটা হলো সংস্কৃত উপসর্গ, আরেকটা হলো বাংলা উপসর্গ, আরেকটা হলো বিদেশি উপসর্গ। তো সংস্কৃত উপসর্গ আছে 20টি, বাংলা উপসর্গ 21টি, আর বিদেশি প্রায় 10টির মতো, বা একটু বেশি কম থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা তোমরা যখন মুখস্থ করে ফেলতে হবে, তাহলে মানে যে কোনো শব্দাংশর আগে কিন্তু যা ইচ্ছা তা যুক্ত করলেই যে তোমার উপসর্গ হয়ে যাবে তা কিন্তু না। সুনির্দিষ্ট কিছু উপসর্গ আছে, এগুলো পরবর্তী ক্লাসে তোমরা আলোচনা করবে। এখন আমরা সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো, আমরা কি বলছিলাম, আমরা পড়ছি রূপতত্ত্ব। রূপতত্ত্বের সর্বশেষ যে ভাষিক উপাদান তাকে আমরা বলি সমাস। সমাস নবম দশম শ্রেণীর পাঠে সমাস নিয়ে অনেক বড় আলোচনা করা হয়েছে, আছে, তোমরা এগুলো জানবে। আপাতত একটু জিনিস জানো যে 2 বা তার চেয়ে বেশি শব্দ এক সঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরি প্রক্রিয়াকে সমাস বলি। আমরা একটু লিখে ফেলি সংজ্ঞাটা ছোট্ট করে। 2 বা ততোধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে কি হয়, যদি শব্দ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি, সমাস বলি। যেমন হতে পারে, একটা উদাহরণ দিই আমরা, নীল যে পদ্ম, নীল পদ্ম। এই যে দেখো, বড় একটি শব্দকে ভেঙে আমরা আরেকটি ছোট্ট একটি পদ তৈরি করলাম, এটি হলো সমাস। এই ধরনের সমাস 6 ধরনের আছে: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। তোমাদের বইয়ে এত বিস্তারিত আলোচনা নেই সমাস নিয়ে, আমি তাই আলোচনা করছি না। পরের ক্লাসগুলোতে হয়তো বিস্তারিত আলোচনা হবে। তোমাদের যে বয়স, সেই বয়স অনুযায়ী কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। তাহলে আমরা যদি একটু পেছনে যাই, আজকে আমরা কি আলোচনা করলাম, যে রূপতত্ত্বে আমরা কি আলোচনা করেছি, যে শব্দ গঠন আর যে ভাষিক উপাদান আছে কয়টি, 4টি উপাদান নিয়ে আমরা আলোচনা করলাম। শব্দ গঠনের কতগুলো ভাষিক উপাদান। প্রথমটি ছিল প্রত্যয়। আমরা প্রত্যয় এবং বিভক্তির যে বিভাজন, এটি আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি অর্থের পরিবর্তন ঘটে তাহলে তাকে আমরা বলবো
প্রত্যয়, আর যদি অর্থের পরিবর্তন না ঘটে তাহলে আমরা তাকে বলবো বিভক্তি। আর আমরা বলছিলাম উপসর্গ, বিভক্তি এবং প্রত্যয় দুটি মানে মূল শব্দের শেষে বসে আর উপসর্গ আগে বসে। আর সমাস নিয়ে আলোচনা করেছি। সমাস আমরা জানলাম যে 6 প্রকারের সমাস আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। কোনো ধরনের পরামর্শ যদি তোমাদের থাকে তোমরা দেবে, আমরা তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং একটি কথা তোমাদেরকে আমি খুব ভালোভাবে বলি, তোমরা প্রাথমিক বিদ্যালয় থেকে সবেমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসেছিলে, প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা ছিল, শুধু ভালো লাগতে শুরু করেছিল তোমাদের ক্লাসগুলো বা বড় ক্যাম্পাস, অনেক ছাত্রছাত্রী, কিন্তু তার মধ্যেই করোনাকালীন এক দুর্যোগ চলে আসছে। আমরা আশা করি যে এই বিপদ হয়তো চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থাকবে এবং এই সময়টাকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করবে। তোমাদের সবার জন্য শুভকামনা।